ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার সলিউশন বাংলায় দ্রবণ, সেই দ্রবণ চ্যাপ্টারের প্রথম ক্লাসটা করাচ্ছি। এই ক্লাসটা তোমরা অবশ্যই ভালো করে শোনো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো, তাহলে বুঝতে পারবে। আর এই প্রথম ক্লাস বুঝলে পরের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে এবং যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তোমরা সহজে আনসারও করতে পারবে। তবে তোমাদের কাছে আমি বারবার বলবো, তোমরা আমাদের ছাত্র, সুতরাং তোমরা ভিডিওগুলো তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে একটু শেয়ার করো এবং তাদেরকে বলো আরও তারা যেন শেয়ার করে। তাহলে প্রথমে আমি হেডিং করছি দ্রবণ, ইংরাজিতে সলিউশন, তাই তো? তাহলে এখানে বলছি সলিউশন, বাংলায় বলছি দ্রবণ। দেখো, তাহলে আমরা প্রথমে শিখব যে দ্রবণটা কি, কাকে বলে দ্রবণ। তাহলে আমরা এখানে একটা লাইনে লিখে দেব যে দুটি উপাদানের, ব্র্যাকেটে লেখো দ্রাবক এবং দ্রাবক, তাহলে দুটি উপাদানের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। ক্লিয়ার? তাহলে দুটি উপাদানের, ব্র্যাকেটে বললাম দ্রাবক এবং দ্রাবক, এই দুটো উপাদানের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। তাহলে সমসত্ব ব্যাপারটা কি না, ভালো করে দেখ। ধর আমি বলছি চিনির দ্রবণ, তাহলে 1 গ্লাস চিনির দ্রবণ আছে, ধরো 1 গ্লাস চিনির দ্রবণ আছে। তাহলে এই চিনির দ্রবণের মধ্যে চিনি আর জলের অনুপাত, এখান থেকে যদি একটু দ্রবণ তুলে নিই, তার মধ্যে চিনি আর জলের অনুপাত যা থাকবে, এখান থেকে যদি একটু দ্রবণ তুলে নিই, সেখানেও চিনি এবং জলের অনুপাত যেন সমান থাকে। সেই জন্য বলছি আমরা সমসত্ব, কারণ যেখান থেকেই আমরা একটুখানি দ্রবণ তুলে নিই না কেন, তার মধ্যে যেন চিনি আর জলের অনুপাত সমান হয়। বুঝতে পেরেছো? সব জায়গায় মানে দুটো উপাদানের অনুপাত যেন সমান থাকে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বললাম দুটো উপাদানের, ব্র্যাকেটে বললাম দ্রাবক এবং দ্রাবক সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। ক্লিয়ার? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ দেখো, চিনির দ্রবণ, ঠিক আছে, চিনির দ্রবণ। ক্লিয়ার? চিনির দ্রবণ বলতে কি, চিনির জলীয় দ্রবণ আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ এই যে দ্রাবক, দ্রাবকটা কি? দ্রাবক না, দ্রবণের মধ্যে যে উপাদানটা কম পরিমাণে থাকে তাদের বলে দ্রাবক, তাই তো? তাহলে এখানে লিখে রাখো, দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। তাহলে এখানে দ্রাবকে চিনি, তুমি
অনেকটা জলের মধ্যে অল্প পরিমাণ চিনি দাও, তাহলে দ্রাবটাকে চিনি, তাহলে এখানে চিনি দ্রাবক, মানে এখানে বলতে কি চিনি দ্রবণে, ঠিক আছে। আর এবারে দ্রাবক, তাহলে কি দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে, তাহলে এখানে লেখো দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। ক্লিয়ার? তাহলে এখানে কে দ্রাবক? চিনির দ্রবণ, তাহলে জল দ্রাবক, তাই না? তাহলে লেখো এখানে জল দ্রাবক। তাহলে বোঝা গেল, তাহলে দ্রবণ কাকে বলে না, দুটো উপাদানের, সে দ্রাব এবং দ্রাবক, এদের সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলছি। তাহলে দুটো উপাদান দ্রাব এবং দ্রাবক, তাহলে দ্রাবক কি, যে উপাদানটি কম পরিমাণে থাকে তাকে বলছি আমরা দ্রাবক, এবং দ্রাবক কি, যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে বলছি দ্রাবক। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা দ্রবণের গাঢ়ত্ব নিয়ে একটু আলোচনা করব। ধরো তুমি 100 ml জলে, 100 ml জল আছে, এর মধ্যে 2 গ্রাম চিনি দিলে, 2 গ্রাম চিনি। আর একটা পাত্রে 100 ml জল আছে, এখানে তুমি 50 গ্রাম চিনি দিলে, তাহলে কোথায় গাঢ়ত্বটা বেশি হবে? কোথায়? তাহলে যেখানে বেশি চিনি দিয়েছো সেই দ্রবণটা বেশি গাঢ় হবে, আর যেখানে কম চিনি দিয়েছো সেই দ্রবণটা লঘু হবে। তাহলে এটা লঘু, লঘু দ্রবণ, এর রেসপেক্টে লঘু, আর এটা কি গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণ হবে না? এখানে বেশি চিনি দিয়েছো, তাহলে এই দুটো দ্রবণের মধ্যে কোনটা লঘু? প্রথমটা লঘু, দ্বিতীয়টা গাঢ়, যেহেতু এখানে বেশি চিনি, এখানে কম চিনি, তাহলে এটা লঘু। এবার এখন আমরা পড়ব যে দ্রবণের গাঢ়ত্ব কিভাবে প্রকাশ করা হয়। তাহলে কতগুলো রাশি আছে যার মাধ্যমে দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করি, যে কোন দ্রবণটা বেশি গাঢ়, কোন দ্রবণটা কম গাঢ়। হ্যাঁ, তাহলে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করা হয়, কতগুলো রাশি আছে, তাদের নাম আমি এখন বলবো। এখানে লেখো তাহলে দ্রবণের গাঢ়ত্বের প্রকাশ। তাহলে প্রথমে এখানে লিখছি, লেখো দ্রবণের গাঢ়ত্ব কে নিম্নলিখিত রাশি দ্বারা প্রকাশ করা হয়।
হয়। নাম্বার 1 এ লেখো, এইগুলো আমার এই দ্রবণ চ্যাপ্টারে লাগবে। লেখো মোলারিটি, মোলারিটি খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এই চ্যাপ্টারে লাগবে। নাম্বার 2 তে লিখবে মোলালিটি। কি? মোলালিটি, মোলালিটি এটাও আমাদের এই চ্যাপ্টারে লাগবে। নাম্বার 3 তে লিখব নরমালিটি, এটা আমাদের অত ইম্পর্টেন্ট নেই। নাম্বার 4 এ লিখব মোল ভগ্নাংশ, নাম্বার 5 এ আছে শতকরা মাত্রা, আর নাম্বার 6 এ আছে ফর্মালিটি, ফর্মালিটি এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমরা পড়বো না, আমরা প্রথমে 5টা পড়বো। এছাড়াও আছে পিপিএম, পার্টস পার মিলিয়ন, পিপিএম এগুলো আমাদের এখানে নর্মালি আসে না। আমাদের প্রথম 5টা আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে বুঝতে পারলে কি কি বললাম? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ এবং শতকরা মাত্রা। তাহলে যা বললাম আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমে তোমরা হেডিং করো মোলারিটি, মোলারিটি ব্র্যাকেটে আমরা এটাকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি। হ্যাঁ, মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি। তাহলে মোলারিটি কাকে বলে? না দেখো, 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একদম সিম্পল। তাহলে কি বললাম? এখানে লেখো যে 1 লিটার বা 1000 ml, 1 লিটার মানে 1000 ml, হ্যাঁ, দ্রবণে, এই কথাটা দেখো, দ্রবণ, কিন্তু দ্রবণে যত মোল দেখো কিন্তু দ্রবীভূত থাকে, তাকে মানে কি, যত মোল দ্রবীভূত আছে সেই মোল নাম্বারকে, সেই মোল সংখ্যাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটি বলে। ক্লিয়ার? তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। মানে যত মোল দ্রাব 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে দ্রবীভূত থাকবে। ঠিক আছে? যেমন আমরা এখানে বলছি, যেমন একটা কোশ্চেন বলছি, দেখো, যেমন যে x মোলার দ্রবণ বলতে কি বোঝো? তাহলে x মোলার দ্রবণ বলতে কি বুঝি আমরা? তাহলে 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে x মোল দ্রবীভূত আছে, তাই না? তাহলে লিখবে, আনসার লিখবে যে x মোলার দ্রবণ বলতে বোঝায়
1 লিটার বা 1000 ml দ্রবণে x মোল দ্রবীভূত আছে, থাকে বা আছে। ক্লিয়ার? তাই তো এটা এক্স মোলার দ্রবণ। বোঝা গেল? তাহলে এখানে দেখো, তাহলে মোলারিটি ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম। এবারে মোলারিটি থেকে যদি অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে সেই অঙ্কগুলো সলভ করব সেটা জানতে হবে। তার একটা শর্টকাট ফর্মুলা আমি তোমাদের বলে দিচ্ছি। মোলারিটি নির্ণয়ের ফর্মুলা দেখো, মোলারিটি নির্ণয়ের ফর্মুলা তাহলে তোমরা শুধু এটা লিখবে, W ইকুয়াল টু MVS বাই 1000। এইটা কিন্তু মোলারিটি নির্ণয়ের ফর্মুলা। কি বললাম? W ইকুয়াল টু MVS বাই 1000। এবার কোনটা কি তোমাদের একটু লিখে দিতে হবে। এমটা, ডাব্লুটা কি না, দ্রাবের গ্রামে প্রকাশিত ভর। দেখো, দ্রাবের গ্রামে প্রকাশিত ভর। এমটা কি? দ্রাবের আণবিক ভর। দ্রাবের আণবিক ভর। ভিটা কি? দ্রবণের আয়তন ইন এমএল। এমএলএ, লিটারে না কিন্তু এমএলএ। তাহলে এখানে লিখবো দ্রবণের আয়তন, ব্র্যাকেটে লিখবে ইন এমএল, মিলিলিটার। হ্যাঁ, মিলিলিটার। আর এসটা কি? মোলারিটিতে দ্রবণের গাঢ়ত্ব, অর্থাৎ মোলারিটি। এখানে বলবো মোলারিটি। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। ফর্মুলাটা অবশ্যই লিখে নেবে। তাহলে আমার যদি পড়ে যে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে দেখো এসটা তো মোলারিটি, তাহলে এস ইকুয়াল টু কি? এই 1000 ইন্টু ডাব্লু, নিচে এমবি। এস ইকুয়াল টু কি? তাহলে 1000 ইন্টু ডাব্লু, এটার সঙ্গে গুণ হয়ে গেল নিচে কি? এম আর বি। তাহলে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে? হ্যাঁ। কেন না? উষ্ণতা বাড়ালে দেখো এই আয়তন বাড়ে, দ্রবণের আয়তন বাড়ে। আমরা জানি উষ্ণতা বাড়লে দ্রবণের আয়তন বাড়বে। তাহলে দ্রবণের যদি আয়তন বাড়ে, দেখো তাহলে মোলারিটিটা কি হয়ে যাচ্ছে? এসটা ভ্যালু কমে যাবে। বোঝা গেল? তাহলে উষ্ণতা যদি বাড়ে, দ্রবণের আয়তন পরিবর্তন হয়, তাহলে মোলারিটিও পরিবর্তন হবে, তাই না? তাহলে এখানে একটা কোশ্চেন আসে, লেখো যে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে? এরকম কোশ্চেন আসে। মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তোমার উত্তরের যুক্তি দাও। তাহলে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে?
তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। তাহলে আনসার কি বলবো আমরা? হ্যাঁ, হ্যাঁ, মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে। কারণ দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? তাহলে দ্রবণের আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল করলে কি হবে? তাহলে মোলারিটিও উষ্ণতার উপর নির্ভর করে। এবার আমরা মোলারিটির উপর একটা প্রবলেম তোমাদের করাবো। দেখো, পড়েছে যে 18 গ্রাম গ্লুকোজ 100 ml জলীয় দ্রবণে দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি কত? এটা আমাদের পরীক্ষায় এসেছে। তাহলে আমরা জানি কি W ইকুয়াল টু কি mVs বাই 1000। কোনটা কি জানা? আমাদের এখানে এসটা বের করতে বলেছে। S ইকুয়াল টু কি 1000 ইন্টু W, নিচে mv। তাই এখানে দেয়া আছে, দেখো m মোলার মাস গ্লুকোজের কত, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত, C6H12O6। তাহলে 6 ইন্টু 12, কার্বনের তো পারমাণবিক ভর 12, তাহলে 72, হাইড্রোজেনের 1, তাহলে 12টা হাইড্রোজেন 12, অক্সিজেনের 16, 6 16 96, 96। তাহলে এটা অ্যাড করো, দেখো 180। তাহলে এখানে আমরা প্রথমে লিখলাম ডাব্লু কত আছে, 18 গ্রাম। ডাব্লু গ্লুকোজ আছে 18 গ্রাম, তাই না? 18। নিচে মলিকুলার ওয়েট কত, 180। আর আয়তন কত আছে, 100 ml, 100। তাহলে এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো ক্যান্সেলড হলো, এই একটা জিরো, এই একটা জিরো ক্যান্সেলড হলো। তাহলে এই 18, এই 18 ক্যান্সেল হলো। তার মানে কত পড়ে থাকলো, 1। তাহলে আনসার হলো 1 মোলার। মোলারিটিতে কি 1, ব্র্যাকেটে m মানে 1 মোলার। তাহলে দ্রবণের গাঢ়ত্ব কত, 1 মোলার। লাস্ট এটা লিখে দেবে, অতএব দ্রবণের গাঢ়ত্ব ইকুয়াল টু 1 মোলার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এরকম ছোট ছোট প্রবলেম আমাদের পরীক্ষায় আসে। তাহলে এরকম প্রবলেম এলে আমরা তার আনসার খুব সহজে করতে পারবো। ঠিক আছে? অ্যানাদার প্রবলেম দেখো, অ্যানাদার প্রবলেম পড়েছে, আমাকে এরকম বলেছে যে 250 ml 0.01 মোলার ইউরিয়া জলীয় দ্রবণ প্রস্তুত করতে হলে কত গ্রাম ইউরিয়ার প্রয়োজন? কত গ্রাম ইউরিয়ার
প্রয়োজন। তাহলে আমাদের একই অস্ত্র, আমাদের অস্ত্র একটাই দিয়েছি, অস্ত্র নিয়ে তোমাদের যুদ্ধ করতে হবে। অথচ অস্ত্র দিয়েছি, যুদ্ধক্ষেত্রে গিয়ে অস্ত্র ভোঁতা হয়ে গেল, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওই একটা অস্ত্রে তোমাদের যে কোনো প্রবলেম, মোলারিটির উপরে যাই প্রবলেম আসুক, তোমরা কিন্তু করতে পারবে। তাহলে এখানে তোমাদের ফর্মুলা দেবে, এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি MVS বাই 1000, এই ফর্মুলা। দেখো এখানে ডাব্লুটা বের করতে বলেছে, কত গ্রাম ইউরিয়া, ইউরিয়াটা তো এখানে দ্রাবক, তাহলে কত গ্রাম ইউরিয়া লাগবে, তাহলে ইউরিয়ার ওয়েটটা তোমাকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের দেখে নাও আমাদের কি কি দেয়া আছে দেখে নিই। তাহলে আয়তন দেয়া আছে 250 ml। আচ্ছা, এই গাঢ়ত্ব দেয়া আছে, মোলারিটিটা এসটা দেয়া আছে 0.01 মোলার। আচ্ছা, আর কি দেয়া আছে, আমাকে ডাব্লুটা বের করতে হবে। আর এই মলিকুলার ওয়েট, ইউরিয়ার মলিকুলার ওয়েট কত, সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ইউরিয়া কি জানি, CONH2 এটা ইউরিয়ার সংকেত। তাহলে ইউরিয়ার সংকেত যদিও দেয়া থাকবে, তাহলে N নাইট্রোজেনের কত 14 আর হাইড্রোজেন দুটো 15 16, তার হোল 2, তাহলে 16 দুগুণে 32, হোল 2 আছে 32, আর এখানে কার্বন 12, অক্সিজেন 16, তাহলে 16 12 আর 32 করে দেখো 60 হচ্ছে। তাহলে এবার এই ভ্যালুগুলো পুট করো, অর W ইকুয়াল টু M60 V250 S 0.01, নিচে 1000, তাহলে এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 4 15 60 15, তাহলে 0.01 দিয়ে গুণ করো, করলে কত হচ্ছে 0.15 গ্রাম। তাহলে কত গ্রাম ইউরিয়ার প্রয়োজন, 0.15 গ্রাম ইউরিয়ার প্রয়োজন। তাহলে এখানে লিখব অতএব 0.15 গ্রাম ইউরিয়া এর প্রয়োজন। ক্লিয়ার? তাহলে মোলারিটির উপর প্রবলেম এলে আশা করি তোমরা করতে পারবে। আচ্ছা, অ্যানাদার একটা প্রবলেম করাচ্ছি, দেখো তোমরা পারো কিনা। লেখো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের গাঢ়ত্ব মোলারিটিতে নির্ণয় করো। এবার দেয়া আছে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, এটা দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা তো একটা বাবু, তাহলে ফর্মুলা কি, যে W ইকুয়াল টু MVS বাই 1000, MVS বাই 1000। তাহলে এখানে মোলারিটি বের করতে বলে, তাহলে S ইকুয়াল টু কি W ইন্টু 1000, নিচে কি MV। তাহলে এখানে দেখো আমার W, আমরা কি জানি, D ইকুয়াল টু দেখ ভর বাই আয়তন, তাহলে এই তোর W ইকুয়াল টু কি D ইন্টু V, তাহলে D কত 1, ঘনত্ব তো 1 গ্রাম পার সিসি 1, আর আয়তন কত 1 সিসি, এখানে গ্রাম 1 গ্রাম পার সিসি, তাহলে 1 সিসি 1, তাহলে 1 হলো। তাহলে এখানে আমরা দিচ্ছি কি S ইকুয়াল টু ভর, মানে W ইকুয়াল টু কত হলো 1 ইন্টু 1000টা পড়ে আছে,
নিচে কি আণবিক ভর কত, জলের আণবিক ভর তো 18, H2O, দেখ 2 আর 16 18, তাহলে এর মলিকুলার ওয়েট 18, তাই না, আমরা জানি। তাহলে এমটা 18, এটা এম ইকুয়াল টু 18, তাহলে এখানে 18, আর আয়তন কত, 1 গ্রাম পার সিসি, 1 সিসি, তাহলে এখানে 1 ধরবো, 1 সিসি 1 ধরবো, তাহলে এখানে কি 1000/18, তার মানে কত হচ্ছে তোমার 55.5 মোলার। তাহলে বিশুদ্ধ জলের মোলারিটিতে গাঢ়ত্ব কত, 55.5 মোলার। ক্লিয়ার? এখানে দেখ, এখানে আয়তন 1 গ্রাম পার সিসি, ঘনত্ব দেয়া আছে, তাহলে আমি ডিটা ধরলাম, ডাব্লুটা বাই ভি, তার মানে ডাব্লুটা ধরলাম ডি ইন্টু ভি, ডি 1, আবার আয়তনও 1 গ্রাম পার সিসি, তাহলে 1 সিসির আয়তন ধরছি, তার মানে 1, তাহলে এখানে এটাও 1 করলাম, আবার ভিটাও 1 করলাম, আয়তনও 1, 1 সিসি মানে 1 ml, বুঝতে পারলি? এটা যদি 1000 করতিস তাহলে এখানে 1000 বসাতাম, এখানেও 1000 হতো, যা ইচ্ছা। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, বোঝা গেল। দেখো এবার আমরা দ্বিতীয়টা অর্থাৎ মোলালিটিটা তোমাদের পড়াবো। তাহলে এখানে লেখো মোলালিটি, 2 নম্বরটা পড়াচ্ছি, মোলালিটি। মোলালিটি ব্র্যাকেটে স্মল এম, তাহলে মোলালিটি কাকে বলে না, এখানে দেখো, এখানে দ্রবণ না, আমরা আগে বলেছিলাম কি মোলারিটির ক্ষেত্রে বলেছিলাম 1 লিটার বা 1000 ml দ্রবণে, এখানে কিন্তু আমরা দ্রবণে বলা যাবে না, এখানে বলতে হবে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে। তাহলে পার্থক্য এই জায়গাটা, আগে এমএল ছিল, আয়তন ছিল, আর এখন গ্রাম বা কেজি আসছে, অর্থাৎ ভর, দুটোর জায়গা বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে তোমাদের। ভুলভাল করে ওখানেও এমএল বা ওখানেও লিটার বলেছো, এখানেও এমএল এখানে লিটার বলবে, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, এই সংখ্যাগুলো আসে। তাহলে এখানে কি লিখবো না, লেখো যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। ঠিক আছে, তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে এখানে বুঝতে পারছো যে মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না। কেন? দ্রবণের ভর আছে, দেখো 1000 গ্রাম বা 1 কেজি, ভর কোনো দিন উষ্ণতার উপর নির্ভর করে? উষ্ণতা বাড়ালে ভর পরিবর্তন হয়? ভর কোনো দিন পরিবর্তন হবে না। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেনটার ভর যা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়ও ভর একই থাকবে। ভর কোনো দিন উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা এখানে লিখে দেব তলায়, এটি একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। তার মানে কি, উষ্ণতার উপর নির্ভর করে না। যেহেতু এখানে লিখবে, যেহেতু দ্রাবকের ভর উষ্ণতার উপর নির্ভর করে না,
ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। কিছুই নেই, জায়গাগুলো দেখো একদম ইজি, পড়লে আমরা বলতে পারবো। তাহলে মোলারিটি আর মোলালিটির মধ্যে দেখো, মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না, কিন্তু মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? কি বলছি বোঝা গেল? আচ্ছা, এবারে মোলালিটি নির্ণয়ের একটা ফর্মুলা তোমাদের শেখায়। সেই ফর্মুলা ধরে যদি প্রবলেম আসে, আমরা খুব সহজে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে লেখো মোলালিটি নির্ণয়ের ফর্মুলা। দেখো, তাহলে মোলালিটি ইকুয়াল টু এরকম ভাবে এই ফর্মুলাটা মনে রাখবে, ডাব্লু দ্রাব বাই এম দ্রাব, মানে এটা দ্রাবের ভর, এটা দ্রাবের আণবিক ভর, ইনটু 1000 বাই ডাব্লু দ্রাবক। এই ফর্মুলাতে কিন্তু আমাদের মোলালিটির উপরে যদি কোনো কোশ্চেন আসে, আমরা এই ফর্মুলা দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। একদম ইজি, খুব সহজে তোমরা এগুলো আনসার করতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা আমি মুছে দিয়ে একটা অঙ্ক করাবো তোমাদের। লেখো, লেখো যে 1.8 গ্রাম গ্লুকোজ, 1.8 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত থাকলে ওই দ্রবণের গাঢ়ত্ব মোলালিটি তে প্রকাশ করো। ক্লিয়ার? ওই দ্রবণের গাঢ়ত্ব মোলালিটিতে প্রকাশ করো। একদম ভেরি সিম্পল একটা প্রবলেম এসছে। কি বলেছে? 1.8 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত থাকলে ওই দ্রবণের গাঢ়ত্ব মোলালিটিতে কত মোলাল দ্রবণ। তাহলে আমাদের ফর্মুলা কি? মোলালিটি ইকুয়াল টু কি বললাম? ডাব্লু দ্রাব বাই এম দ্রাব ইনটু 1000 বাই ডাব্লু দ্রাবক। এই তাহলে এখানে ডাব্লু দ্রাবক কত? 1.8, এর আণবিক ভর কত? গ্লুকোজ একটু আগে করেছি 180 ইনটু 1000, নিচে কত? দ্রাবকের ভর কত গ্রাম? 100। তাহলে এটা 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 কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে 18 কেটে গেল। তাহলে থাকলো কি? পয়েন্ট আছে 0.1। এটা এটা দেখ, এটা 1.8 ভাগ 18, তাহলে নিচে একটা 10 দিলে পয়েন্টটা তুলে দিতাম, তাহলে 1/10 আছে মানে 0.1। তাহলে কত মোলাল হলো? দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলাল। তাহলে এখানে লিখবো অতএব দ্রবণের গাঢ়ত্ব হবে 0.1 মোলাল। ব্র্যাকেটে স্মল এম দিতে পারতাম। তাহলে এরকম যদি ছোট ছোট প্রবলেম আসে, তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে।
এগুলো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। ক্লিয়ার? যা বললাম আশা করি পারবে তোমরা। দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি পড়াবো নর্মালিটি। তাহলে লেখো 3 নম্বর, এটা নর্মালিটি। এটাও খুব ইম্পর্টেন্ট, ব্র্যাকেটে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? দেখো নর্মালিটি তাহলে কি বলে, এখানে কিন্তু 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক, এখানে মোল কিন্তু নেই, এখানে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে লেখো 1 লিটার বা 1000 ml দ্রবণে, এখানেও দ্রাবক না দ্রবণ, তার মানে উষ্ণতার উপর নির্ভর করবে। তাহলে 1 লিটার বা 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক, হ্যাঁ, তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। ঠিক আছে? তাহলে এখানে দুটো জিনিস আলাদা, মোলারিটির সঙ্গে আলাদা। মোলারিটিতে বলেছিল যত মোল দ্রাবক, আর এখানে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক, ঠিক আছে? তাহলে এটাও দ্রবণ, মানে এর আয়তন উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে তোমার নর্মালিটিও উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এখানে লিখবে যে মোলারিটির মতো নর্মালিটি ও একটি উষ্ণতা সাপেক্ষ রাশি, নর্মালিটিও একটি উষ্ণতা নির্ভর রাশি, হ্যাঁ, নির্ভরশীল রাশি। তাহলে মোলারিটি যেমন উষ্ণতার উপর নির্ভরশীল ছিল, নর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল। এবার লেখো যে নর্মালিটি নির্ণয়ের ফর্মুলা, হ্যাঁ, নর্মালিটি নির্ণয়ের ফর্মুলা ভালো করে দেখো। তাহলে নর্মালিটি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু EVS বাই 1000, এই ফর্মুলাটা তোমাদের ইউজ করতে হবে। এখানে বাকি সব ডাব্লিউ ইকুয়াল টু কি, দ্রাবের গ্রামে প্রকাশিত ভর, ভিটা কি, দ্রবণের আয়তন, ব্র্যাকেটে ml আয়তন, না, S ইকুয়াল টু কি নর্মালিটি, আর E ইকুয়াল টু কি তুল্যাঙ্ক ভার, দ্রাবের তুল্যাঙ্ক ভার। এই তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে। তাহলে দেখো এই তুল্যাঙ্ক ভার আবার কিভাবে নির্ণয় করা হয়, এইগুলো আমাদের একটু জানতে হবে। নাহলে দ্রাবের তুল্যাঙ্ক ভার আমরা নির্ণয় করব কি করে, সেগুলো না জানলে অঙ্কগুলো করতে পারবো না, নর্মালিটির অঙ্ক।
তাই না? তাহলে এই ফর্মুলাটা লিখে রাখো। এবার শুধু তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করতে হয় সেইগুলো আমরা শিখে নেব। ঠিক আছে? তাহলে এখন লেখো দ্রাবের তুল্যাঙ্ক ভার নির্ণয়। দ্রাবের তুল্যাঙ্ক ভার নির্ণয়। তাহলে প্রথমে এতে বলছি, দেখো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। অ্যাসিডও একটা দ্রাব হিসাবে হতে পারে, দ্রাব হিসাবে কাজ করতে পারে। তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু, দেখ উপরে বলবো আণবিক ভর আর নিচে ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মানে কি বলতো? ওই অ্যাসিডের মধ্যে কটা প্রতিস্থাপনযোগ্য H+ থাকে। যেমন দেখ আমরা এখানে বলছি EHCl, তাহলে HCl এর তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু HCl এর আণবিক ভর কত? তাহলে H1 ক্লোরিন কত? 35.5। আর এর হাইড্রোজেন কটা? একটা অণুতে কটা হাইড্রোজেন? একটা, তাহলে 1, তাহলে 36.5। দেখ H2SO4 এর H2SO4, তাহলে H2SO4 কত? 2, হাইড্রোজেন 2, আণবিক ভর বের কর। সালফার 32 আর অক্সিজেন 16, 4 16 64। ভাগ কটা হাইড্রোজেন? 2, দুটো, তাহলে 98/2, তাহলে কত? 49। তাহলে H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49। ক্লিয়ার হয়ে গেল অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, বোঝা গেল? বিতে লেখো, বিতে ক্ষারকের তুল্যাঙ্ক ভার। তাহলে ইকুয়াল টু, উপরে লিখবে আণবিক ভর আর নিচে ক্ষারকের অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা মানে কি বলতো? একটা ক্ষারকের অণুতে কতগুলো প্রতিস্থাপনযোগ্য OH- আয়ন আছে, কতগুলো। একটা ক্ষারকের অণু জলে দিলে কটা OH- আয়ন ছাড়বে। ঠিক আছে? দেখো যেমন তুল্যাঙ্ক ভার NaOH বলছি, NaOH, তাহলে কি সোডিয়ামের আণবিক ভর কত? সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, ভাগ একটা OH, তাহলে 1 দিয়ে ভাগ করব। OH এর সংখ্যা কটা? একটা, ভালো করে দেখ, OH একটা, তাহলে 1, তাহলে 40/1 ইকুয়াল টু 40। আমরা যদি তুল্যাঙ্ক ভার যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা বললাম, হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের কত? 40 আর দুটো OH, তাহলে একটা OH, অক্সিজেনের 16 আর 1 17, 17 দুগুণে 34, ভাগ OH এর সংখ্যা কত? দুটো, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 74/2, তাহলে 37। বোঝা গেল? তাহলে এইভাবে ক্ষারকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। আচ্ছা, এবারে দেখ, এবারে আমরা লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। অ্যাসিড শিখলাম, ক্ষারও শিখলাম, তাহলে এবার কার তুল্যাঙ্ক ভার? লবণ যদি দেয় একটা, তাহলে শীতে লেখো লবণের তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু, তাহলে উপরে লিখবে আণবিক ভর আর নিচে লিখবে কি? ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা গুণ উহার যোজ্যতা, যোজ্যতা, ক্যাটায়নের সংখ্যা গুণ উহার যোজ্যতা। এইটা ভালো করে দেখতে হবে, তাহলে শিখতে পারবে, না হলে কিন্তু শিখতে পারবে না। তাহলে এখানে দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি,
ধরো সোডিয়াম কার্বনেট Na2CO3, তাহলে আগে সোডিয়ামের তুল্যাঙ্ক ভরটা নির্ণয় করি, এর আণবিক ভরটা লিখি। সোডিয়াম দুটো, তাহলে একটা তো 23, 23 দুগুণে কি 46, কার্বন কত 12, অক্সিজেনের 16, তিনটে কার্বন কত 3 16 48, আর নিচে কত হবে ক্যাটায়ন কটা ভালো করে দেখ, এইটা বুঝতে হবে ক্যাটায়ন। তাহলে সোডিয়াম কার্বনেট Na2CO3 এরা ভাঙলে কেমন ভাগে ভাঙে দেখ, দুটো Na+ আর একটা CO3 2-, তাহলে আমরা বলেছি ক্যাটায়নের সংখ্যা, তাহলে ক্যাটায়ন কটা দুটো, ইনটু উহার যোজ্যতা, এখানে দেখ প্লাস আছে, একটা প্লাস, যোজ্যতা কি প্লাস, কটা প্লাস একটা প্লাস আছে, তাহলে ইনটু 1, তার মানে এখানে কত হলো যোগ করে দেখো 106 ভাগ 2, 2 একে 2, তাহলে 53। ক্লিয়ার? তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কত হলো 53। আচ্ছা, এবারে তুই দেখ যদি আমি ক্যালসিয়াম কার্বনেট করি CaCO3, তাহলে এখানে দেখ ক্যালসিয়ামের তো 40, কার্বন 12 আর অক্সিজেন, তিনটে অক্সিজেন 48, তাহলে ভাগ কত হবে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কেমন ভাগে ভাঙে ভালো করে দেখ, এই CaCO3 কেমন ভাগে ভাঙে, Ca2+ আর CO3 2-, তাহলে এখানে ক্যাটায়ন কটা পেলাম, একটা মাত্র ক্যাটায়ন, দেখ একটা, তাহলে ক্যাটায়নের সংখ্যা 1, আর এর যোজ্যতা কত মাথায় 2+, কত 2+, তাহলে ইনটু 2, তাহলে এখানে কত হলো না 100 ভাগ 2, তাহলে কত 50। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করলাম, ক্ষারকের তুল্যাঙ্ক ভার বের করলাম, আবার লবণেরও তুল্যাঙ্ক ভার বের করলাম। তাহলে এগুলো ভালো করে লিখে রাখবে, তাহলে অঙ্ক করতে পারবে এবং শিখতেও পারবে। এবার আমি একটা ছোট্ট প্রবলেম তোমাদের দিচ্ছি এই তুল্যাঙ্ক ভারের রিলেটেড অর্থাৎ নর্মালিটি থেকে। লেখো 100 ml N/20 সোডিয়াম, আচ্ছা ক্যালসিয়াম করি, ক্যালসিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ প্রস্তুত করতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমাদের হাতে অস্ত্রটা বলো, অস্ত্র কি ছিল, W = EVS বাই কি 1000, W = EVS বাই 1000, তাহলে ডাব্লিউটা বের করতে বলে, তাহলে ই কত, একটু আগে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভাগ করেছিলাম 100/2, যেহেতু যোজ্যতা 2 50 ছিল, এটা ই ছিল, তাহলে 50, আয়তন কত 100 ml, স্ট্রেংথ কত N/20, N/20 মানে 1/20, Nটা কিছু না, তাহলে নিচে 20 আর নিচে আছে কত 1000, N/20 মানে ব্যাপারটা এটা। তাহলে দেখো কি কি হলো তোমার, এটা 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 এটা, তাহলে 5/20, তাহলে 4 5 20, 1/4, 1/4 গ্রাম, তাই তো, তাহলে 1/4 = কি 0.25 গ্রাম, তাহলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে, 0.25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবারে লেখো যে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। লেখো নর্মালিটি এবং
মোলারিটির মধ্যে সম্পর্ক। দেখো এই সম্পর্কটা মনে রাখবে, এটা পরে কাজে লাগবে। দেখো তুল্যাঙ্ক ভার ইন্টু নর্মালিটি ইকুয়াল টু আণবিক ভর ইন্টু মোলারিটি। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি সম্পর্ক এইটা, কিন্তু আমরা জেনারেলি বলি নর্মালিটি ইকুয়াল টু তোমার জেড ইন্টু মোলারিটি। কি বললাম? নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি। ভালো করে দেখো, নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি, এই ফর্মুলাটা। জেডটা কি না, জেড অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা और ক্ষারকের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে কি হবে? ক্যাটায়ন ইন্টু ইহার আধান, ক্যাটায়ন ইন্টু উহার যোজ্যতা। তাহলে যে কোনো হতে পারে, যার ক্ষেত্রে সেই রকম জেড হবে। যেমন আমরা এখানে বলছি, যেমন দেখো 1 মোলার H2SO4, তাহলে সমান কি হবে? তাহলে কত নরমাল? তাহলে নরমালিটিতে হবে Z ইন্টু মোলারিটি। তাহলে জেড কত? দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 ইন্টু মোলারিটি। মোলারিটি কত? 1, এত। তাহলে নর্মালিটিতে কত? জেড ইন্টু মোলারিটি, তাহলে 2 ইন্টু 2 নর্মাল। তাহলে 1 মোলার মানে কত? 2 নর্মাল, অতএব 2 নর্মাল। তাহলে 1 মোলার হলে কি হলো? 2 নর্মাল, অতএব 1 মোলার ইকুয়াল টু 2 নর্মাল। কার ক্ষেত্রে? এই H2SO4। তাহলে 1 মোলার H2SO4 ইকুয়াল টু 2 নর্মাল H2SO4। ব্যাপারটা বুঝে গেল? এইভাবে ক্যালকুলেট করতে হয়। পরের ক্লাসে যেগুলো বাকি আছে তার মধ্যে আমরা শতকরা মাত্রা আর মোল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, আর কয়েকটা ছোট ছোট প্রবলেম নিয়েও আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। আজ তাহলে আমি এই পর্যন্ত রাখলাম, কিন্তু তোমরা অবশ্যই এই লিঙ্কটা বিভিন্ন গ্রুপে শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা করে নিও। আজ তাহলে আমি এই পর্যন্ত রাখলাম।